ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। তোমরা জানো সাহিত্যের পাশাপাশি গল্প কবিতা এইসবের পাশাপাশি একটা পার্ট আছে যেটাকে বাংলা সাহিত্যের ইতিহাস বলে তোমরা মনে করো। তবে সেটা কিন্তু শুধু বাংলা সাহিত্যের ইতিহাস নেই, সেখানে ভাষার ইতিহাস আর সাহিত্যের ইতিহাস দুটোই আছে। তো সাহিত্যের ইতিহাস থেকে আসবে 5 নাম্বার আর ভাষার ইতিহাস থেকে আসবে মোট 10 নাম্বার। তো আমরা প্রথমে ভাষার ইতিহাসটা শুরু করব। কেমন? আজকে প্রথম পার্ট ভাষার ইতিহাস থেকে। ভাষার ইতিহাসে দেখা যাচ্ছে 3টে পার্ট আছে ভাষা থেকে। এই ভাষা পার্টে আছে মোট 10 নাম্বার, বুঝবে? হ্যাঁ, ভাষার মধ্যে আছে 10 নাম্বার। এই ভাষাকে 3টা পার্টে আমরা ভাগ করছি। সিলেবাসে তোমাদের 3টা পার্ট আছে। এক হচ্ছে প্রথম যে পার্ট সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান। সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে গিয়ে ধ্বনিতত্ত্ব। ধয় বফলা দন্ত নয় হ্রস্বই ত আর তয় তয় বফলা। ধ্বনিতত্ত্ব। আরেকটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্ব। এই 3টা মিলে তোমাদের আছে 10 নম্বর। আমরা প্রথমে এই পার্টটা কমপ্লিট করব, ধ্বনিতত্ত্ব। কেমন? পরে এগুলো ধীরে ধীরে কমপ্লিট করব। ধ্বনিতত্ত্বতে কী কী পড়তে হবে আমাদেরকে সেটা আগে আমরা বুঝে নিই। ধ্বনিতত্ত্বতে 3টা পার্ট পড়লেই হয়ে যাবে। এক হচ্ছে স্বরধ্বনি, দ্বিতীয় হচ্ছে ব্যঞ্জনধ্বনি, আর তৃতীয় যে পার্ট সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। ক্লাস 12-এর যারা ক্লাসটা করছো, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার স্টুডেন্টদেরকে বলছি, যারা করছো ক্লাসটা তারা কাগজ কলম বের করে একদম পুরো প্র্যাকটিস করো। একটা ক্লাস যথেষ্ট। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা কেবল স্বরধ্বনি। তবে স্বরধ্বনিতে আসার আগে আমরা ধ্বনি বিষয়টাকে আগে বুঝে নিই। দেখো, আমাদের বাকযন্ত্র আছে। বাকযন্ত্র কোনটা সেটাকে আমাদেরকে আগে একটু সাবধানে বুঝতে হবে। বাক কথার অর্থ হচ্ছে কথা বলা। কথা বলার জন্য আমাদের কি কি প্রয়োজন? দেখো, যখন আমি একটা স্বর তৈরি করছি বা বলছি, যেমন ধরো আমি বলছি অ, তো অ এই কথাটা কি কি মাধ্যমে আসলো? প্রথমে কণ্ঠ থেকে আসলো, কণ্ঠ। তো কণ্ঠ হচ্ছে একটা বাকযন্ত্র। কেমন? বাকযন্ত্র হচ্ছে 5টি। প্রথম হচ্ছে কণ্ঠ। এবার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে যেটা, সেটা হচ্ছে জিভ। একে বলা হয় মূর্ধা। তাহলে কণ্ঠ মূর্ধা দুটো হলো। এবার জিভ মাঝে মাঝে দেখবা তালুতে গিয়ে আঘাত করে। তুমি যখনই বলবা চ, ছ, বর্গীয় জ, তখন কি হচ্ছে বলো তো? জিভটা গিয়ে আঘাত করছে কোথায়? তালুতে। উপর দিকের যে আকাশটা আছে, উপরে যে ছাদটা আছে মুখের ভেতরে, সেইটা হচ্ছে তালু। তো 3টা আসলো, 1 কণ্ঠ, 2 জিহ্বা, 3 তালু। এবার মাঝে মাঝে দেখবা বেশ কিছু ধ্বনি উচ্চারণ করতে গিয়ে দাঁতে এসে আঘাত করে জিভ। তো জিভ যখন দাঁতে এসে আঘাত করছে, দাঁতেরও একটা প্রয়োজন আছে। আর যদি ধরো যে দাঁত নেই তাহলে কি হবে? সেটা ফোকলা বলা হলো তাকে, তাই না? এবার কি হয় যে মানুষ কথা বলছে আর দাঁত নাই। বুড়োরা কীভাবে কথা বলে? ফসফস করে কথাগুলো বেরিয়ে যায় না? তো এই যে দাঁতের একটা ভূমিকা আছে কথা বলার ক্ষেত্রে। তো দন্ত, তাহলে কি হলো? 1 কণ্ঠ, 2 জিহ্বা, 3 তালু, 4 নাম্বার দন্ত, 5 নাম্বার হচ্ছে ঠোঁট, যাকে বলা হয় ওষ্ঠ। এরও খুব গুরুত্ব আছে। আমি তোমাদেরকে বলছি, একবার ট্রাই করে দেখো যে মুখটা ফাঁকা করে রাখো, আ অবস্থায় থাকো, আর এই সময় তুমি প বলো, প, প, ফ, ব, ভ আসবে? অসম্ভব, আসবে না, কারণ ঠোঁটের খুব প্রয়োজন আছে। তো ঠোঁট অর্থাৎ ওষ্ঠ, এই 5টা নিয়ে হচ্ছে বাকযন্ত্র। তো এই বাকযন্ত্রগুলো থেকে উচ্চারিত স্বরকেই বলছে ধ্বনি। আমি বললাম অ, ধ্বনি, আ ধ্বনি, ক ধ্বনি, খ ধ্বনি। কিন্তু এই ধ্বনিগুলোকেই যখন আমরা লিখলাম, এই যে দেখো লিখছি অ, আ, ক, খ, যা কিছু লিখছি আমরা,
সবই হচ্ছে গিয়ে কিন্তু আর ধ্বনি থাকলো না। ধ্বনিকে যখন আমরা লিখে ফেললাম হয়ে গেল বর্ণ। বোঝা যাচ্ছে বিষয়টা? ধ্বনি কাকে বলে? যখন আমরা উচ্চারণ করছি, স্বর বের হচ্ছে, মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত স্বরকে বলে ধ্বনি। আর ধ্বনির যে লিখিত রূপ সেটাকেই বলে বর্ণ। এই দুটো জিনিস যদি বুঝে নিয়ে থাকো তাহলে দেখো একটা বিষয় বলি, যে একটা শব্দের মধ্যে ধরো আমি শব্দ বললাম বাড়ি, বাড়ি একটা শব্দ, এই বাড়িটাকে যদি ভাঙা যায় কি কি বর্ণ আছে দেখো। প্রথমে যোগ হচ্ছে ব, তার সাথে যোগ হচ্ছে আ, তাই না? ব যোগ আ বা, তারপরে রি, রিতে কি আসছে ডয় শূন্য র, তারপরে হ্রস্বই। তোমরা এখন বলবো এই হসন্তগুলো কেন দিচ্ছি, সেসব পরের ক্লাসে জানতে পারবে, কেমন? তো বাড়ি শব্দটার মধ্যে কি কি বর্ণ আছে? ব, আ, র আর ই, তাহলে মোট কটা? 4টি বর্ণ। এখন অনেকে ভুল করে একটা জিনিস ভেবে যে বর্ণ মানেই বুঝি অক্ষর। না, বর্ণ মানে অক্ষর নয়। অক্ষর কাকে বলে সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। একটি শব্দ উচ্চারণ করার সাথে সাথে সঙ্গে দেখবা, যখন কোনো একটা শব্দ উচ্চারণ করছো, ধরো আমি বললাম বাড়ি, বাড়ি শব্দটা কিন্তু এক ঝোঁকে উচ্চারণ হলো না। এই বাড়ি শব্দটার মধ্যেকার এক ঝোঁকে যতটা অংশ উচ্চারণ হবে ততটা অংশকে বলবে একটা অক্ষর। যেমন ধরো বাড়ি উচ্চারণ করতে গিয়ে আমি প্রথমে বললাম বা রি, তো দুটো অক্ষর আছে, একে আবার দল বলা হয়। তোমরা মুক্ত দল, রুদ্ধ দল এগুলো পড়েছো কিন্তু, কেমন? তো বাড়ি শব্দটার যদি অক্ষর বের করতে চাও তাহলে অক্ষর কি কি আসবে? একটা আসবে বা, আরেকটা আসবে রি। এখানে দুটি অক্ষর বা দল রয়েছে, অক্ষর বা দল রয়েছে। তাহলে বর্ণ আর অক্ষর কি একই জিনিস? না। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বলছে বর্ণ। কিন্তু অক্ষর বা দল কাকে বলে? কোনো শব্দ উচ্চারণের সময় মানুষের বাকযন্ত্র থেকে এক ঝোঁকে যতটা অংশ উচ্চারণ হয় ঠিক ততটা অংশকেই বলা হচ্ছে গিয়ে অক্ষর বা দল। এখন দল দুই প্রকার, একটা মুক্ত দল, একটা রুদ্ধ দল। মুক্ত দল, রুদ্ধ দল জিনিসটা কি এবার বোঝার চেষ্টা করি। যখন আমি বা বললাম, এই দলটার শেষে কি কি উচ্চারণ হচ্ছে সেটা দেখো। আমরা জানি স্বরধ্বনি কোনগুলো? স্বরধ্বনি হচ্ছে অ থেকে ঔ, আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু চা, তাই তো না? তাহলে স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে আমরা পরে আসছি। আগে আমরা স্বরধ্বনি জানতে পেরেছি অ থেকে ঔ। দেখো তো, বা এই কথাটা বলার সাথে সাথে এই অক্ষরটার মধ্যে শেষে কি স্বরধ্বনি আছে নাকি ব্যঞ্জনধ্বনি আছে সেটাকে দেখতে হবে। যদি স্বরধ্বনি থাকে তাহলে সেটা মুক্ত দল, আর যদি ব্যঞ্জনধ্বনি থাকে লাস্টে তাহলে কিন্তু সেটা হচ্ছে রুদ্ধ দল। তোমরা বলবে এই তো ডয় শূন্য র, তো ডয় শূন্য র হচ্ছে ডয় শূন্য র ব, এগুলো তো হচ্ছে কি রুদ্ধ দল, তাহলে কারণ এগুলো তো সব ব্যঞ্জনধ্বনি। কিন্তু ভালো করে খেয়াল করো, বা দেখতে তোমার মনে হচ্ছে ব, কিন্তু না, বয়ের পরে আকারটা আছে। কিভাবে বুঝবে? বা বানানটা কি? বয়ে আকার, তো আ হচ্ছে গিয়ে স্বরধ্বনি। তাহলে বা উচ্চারণটা করতে গেলে এখানে তোমাকে মুক্ত দল, একটা মুক্ত দল তৈরি হলো। এবার রিতে কি করবা? তোমার দেখে মনে হচ্ছে ডয় শূন্য রটা শেষে আছে, কিন্তু না, রি বানানটা আমরা কখন করি, কিভাবে বলি? ডয়ে শূন্য রয়ে হ্রস্বই, হ্রস্বই শেষ হলো, তো হ্রস্বইটা হচ্ছে স্বরধ্বনি, তো এখানে স্বরধ্বনি আছে, তাহলে এটা হচ্ছে মুক্ত দল। যেমন ধরো আমি দিলাম আরেকটা শব্দ আকাশ, আকাশ। এখন কথা হলো আকাশ উচ্চারণ করার সময় কিভাবে আমরা এক ঝোঁকে কতটা উচ্চারণ করছি। বলা হলো আ, দেখো আমরা কখনো বলি কি আ কা স, আলাদাভাবে কি স উচ্চারণ হচ্ছে না, এক ঝোঁকে উচ্চারণ হচ্ছে আ, আর সেকেন্ড ঝোঁকেই কিন্তু কাশ। তালব বসা, তালব বসাটা কিন্তু একেবারে ডিরেক্ট পুরোপুরি উচ্চারণ হচ্ছে না। তাহলে কি হবে? আ, এটা হচ্ছে মুক্ত দল, আর কাশ কয় আকার তালব বস একসাথে হলো। এ দেখো তালব বসাটা কিন্তু পুরোপুরি উচ্চারণ হয়নি, কাশ শেষ হয়ে গেছে, কিন্তু স অ পুরোপুরি উচ্চারণ নেই। যদি অ উচ্চারণটা ঠিকঠাক হতো তাহলে এটাও মুক্ত হয়ে যেত, কিন্তু এটা হবে রুদ্ধ দল। কেমন? তাহলে আকাশ শব্দটাতে দুটো দল আছে, একটা মুক্ত একটা রুদ্ধ। কিন্তু যদি বলে বর্ণ কটা আছে, তাহলে আ যোগ ক যোগ আ যোগ তালব বর্ষয়ে হসন্ত, মানে এটা অ উচ্চারণ হবে না। তা আমরা তো কখনো বলি না আকাশও, আমরা বলি আকাশ, ঠিক আছে? এভাবে আমি দু তিনটা দিচ্ছি,
তোমরা যারা ক্লাসটা করছো তারা অবশ্যই কমেন্টে জানাবা যে উত্তরটা কি হবে, মুক্তদল রুদ্ধদল। ঠিক আছে, আমি প্রথমে দিলাম একটা হোমওয়ার্ক দিলাম, লিখে নাও ভাষা, এটা দিলাম। বিদ্যালয়, বিদ্যালয়, মুক্তদল রুদ্ধদল নির্ণয় করে দেখাবা এবং তার পাশাপাশি বর্ণগুলো তোমাকে লিখে কমেন্ট করে জানাবা যে বর্ণ কটা আছে, দল কটা আছে। ঠিক আছে, ভাষা হলো, বিদ্যালয় হলো, কলেজ। আরেকটা দিচ্ছি উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। দেখো উচ্চারণের মধ্যেই আছে উচ্চ রুদ্ধ, চ অ মুক্ত, এইভাবে করে ভাঙবা, উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, তো এই 4টা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাও। হলো? আচ্ছা, এইবার আমরা সেকেন্ড ফর্মে চলে যাচ্ছি। আমরা জানলাম ধ্বনি, জানলাম বর্ণ, জানলাম অক্ষর বা দল। ক্লিয়ার? নেক্সট, তোমরা যারা যারা দেখছো তারা স্ক্রিনশট করে নাও বা পোজ করে আগে এটা নোট করে নাও ভালোভাবে, কেমন? এইবার সেকেন্ড ফর্মে যাচ্ছি আমরা। আমরা আজকে এগুলো ক্লাস করছি না, শুধু স্বরধ্বনি করছি, তাহলে শুধু স্বরধ্বনিটা লিখে রাখছি, সুবিধা হবে তোমাদের বুঝতে। স্বরধ্বনি। আচ্ছা, এবার আমরা ধ্বনি বর্ণ বুঝে গেছি, তাহলে স্বরধ্বনি আর স্বরবর্ণ এক কথা নয়, দুটো ওই লিখিত রূপ হবে, তারপরে বর্ণ। তো আমরা প্রথমে জানবো যে স্বরধ্বনি আসলো বা ব্যঞ্জনধ্বনি আসলো কোথা থেকে। বাগধ্বনিটা 2 প্রকার। প্রথমে আসছি আমরা কিন্তু স্বরধ্বনিতে নয়, আগে আসবো আমরা বাগধ্বনি। বাগধ্বনি, বাগধ্বনি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, আরেকটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি শব্দটার মধ্যেই দেওয়া আছে কথার উত্তরটা। বিভাজ্য ধ্বনি কাকে বলে? যে ধ্বনিকে বিভাজন করা যায়, মানে আলাদা আলাদা করা যায়, আলাদা আলাদা এককে বিভাজন করা যায় যেসব ধ্বনিকে, সেটাকে বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। যেমন ধরো একটু আগে আমরা করলাম বাড়ি, বাড়িটাকে যে এককগুলোকে ভাঙলাম, ব যোগ আ যোগ র যোগ ই, এগুলো সবই হচ্ছে বিভাজ্য ধ্বনি। কিন্তু অবিভাজ্যটা কি? যাকে বিভাজন করা যায় না বা যাকে আর ভাঙা যায় না, সেটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনিতে আমরা আসবো বিভাজ্য ধ্বনি হয়ে। বিভাজ্য ধ্বনি কয় প্রকার সেটা দেখি নেই আমরা। বিভাজ্য ধ্বনি 2 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, সাবধানে ব্যঞ্জন বানান, বয় জফলা আকার দিবা না আবার, বয় জফলা শুধু। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি। এখন কথা হচ্ছে স্বরধ্বনি কয়টা আছে, তাই তো? স্বরধ্বনি কয়টা? অ আ হ্রস্বই দীর্ঘই আমরা তো জানি, সেটা লিখবো। এবার দেখো স্বরধ্বনি কয়টা আছে আমরা দেখি। অ আ হ্রস্বই, হ্রস্বৌ দীর্ঘই, তারপরে হ্রস্বৌ দীর্ঘৌ। আচ্ছা, এবার তোমরা বলবে রি আর লি। দেখো রি আর লি এর কিন্তু এখন আর ব্যবহার নেই। রি বলতে আমরা কিন্তু এখন এই রি হিসাবে ব্যবহার করি। আবার লি বলতে কিন্তু আমরা লিচু বানানে কখনো এরকম লিখেছো দেখেছো যে লিচু এমনি লিখলাম না, ল হয়ে গেছে এখন ল। তো রি আর লি এখন ব্যবহার নেই। যেসব শব্দ তৈরি হয়ে গেছে অলরেডি এগুলো শব্দ দিয়ে বা এগুলো ধ্বনি দিয়ে, সেগুলো শব্দই আছে, নতুন করে কিছু তৈরি হচ্ছে না। তাহলে বাংলার স্বরধ্বনি কি কি? অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্বৌ দীর্ঘৌ, তারপরে রিলি হলো না, এ ওই ও ও। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে তো আমরা জানি স্বরধ্বনি হচ্ছে 10টি, কিন্তু ভুল। আরও একটা আছে বাংলায় স্বরধ্বনি, আরও একটা আছে। কি সেটা বলো তো? এ, অয়ে জফলা আকার, এ এ স্বরধ্বনি আছে। তাহলে মোট কটা হলো স্বরধ্বনি? স্বরধ্বনি হলো 11টি। কিন্তু যদি বলে স্বরবর্ণ কটা, স্বরবর্ণ কয়টি, তাহলে কিন্তু তুমি 11টা লিখতে পারবে না। দেখো এটা ধ্বনি, স্বরধ্বনি হচ্ছে 11টা, কিন্তু স্বরবর্ণ লিখতে গেলে অ থেকে ও পর্যন্ত সবটা লিখতে পারবা, এটার কোনো পরিচয় নেই। এটা আমরা উচ্চারণ করি। আমরা যখন বলি এ এ, তখন ওটা স্বরধ্বনি, ওটাকে লেখার কোনো ব্যাপার নাই। ওটা লিখে কখনো কিন্তু কোনো শব্দ তৈরি হচ্ছে না, তাই ওটা ব্যবহার করা যাবে না স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ কটা? স্বরবর্ণ হচ্ছে 10টি।
কমপ্লিট, স্বরধ্বনি আর স্বরবর্ণ। এইবার স্বরধ্বনি থেকে দুটো পার্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসছে। এক হচ্ছে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি বা পূর্ণ স্বর। আরেকটা হয় অবিভাজ্য ধ্বনি। দেখো এই পার্টটা চলে আসছে এবার, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, তাই না? মৌলিক স্বরধ্বনি বা পূর্ণ স্বরধ্বনি বা অবিভাজ্য ধ্বনি কাকে বলে? খুব সহজ উত্তর। উত্তরটা কি? যে সব ধ্বনিকে আর বিভাজন করা সম্ভব নয় বা একেবারে অবিভাজ্য, সেই সব ধ্বনিকেই কেবলমাত্র বলা হবে অবিভাজ্য বা পূর্ণস্বর বা মৌলিক। মৌলিক মানে স্বতন্ত্র, একদম ও ভেঙে গেছে, ওকে আর ভাঙা যাবে না। যেমন কি আছে? যেমন আছে অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, অ আর এ। এগুলোকে আর ভাঙা যায় না। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা আছে? মোট আছে 7টি। কমপ্লিট, মৌলিক স্বরধ্বনি। দেখো কোনো কিছু যদি মৌলিক মানে এককভাবে, একে ভাঙা যায় না, অকে তুমি কোনোভাবে ভাঙতে পারবে না। কিন্তু আবার এমন কিছু ধ্বনি আছে, এমন কিছু স্বরধ্বনি আছে যেগুলো তুমি ভাঙতে পারবা। কি রকম? দেখো একটা উদাহরণ দিচ্ছি। যখন আমরা ওই বলি, ওইটা কিন্তু সমান সমান দিয়ে দেখলে তুমি একটা দেখবা অ আর একটা ই, দুটো যুক্ত আছে না? ওই। আরেকটা আছে ও, ও সমান সমান ও যোগ উ। তাহলে এখানে কি হলো? এটা যুক্ত আছে না? যুক্ত অর্থাৎ মৌলিকের অপোজিট সাইড। মৌলিকের অপোজিট কি? যৌগিক। মৌলিকের অপোজিট যৌগিক। যৌগিক মানে যুক্ত হয়ে, যুক্ত মানে দুইটি, তো দুইটি স্বর যুক্ত আছে, দুইটি স্বরধ্বনি যুক্ত আছে, তাই এখানে বলা হয় দ্বিস্বর। তাহলে এবার কি? মৌলিকের অপোজিট 1 নম্বর এটা যদি হয়, তো 2 নম্বর কি হবে? যৌগিক, যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর। বা আরেকটা হয় যুগ্ম স্বর। কথা মানে কিন্তু একই, যুগ্ম স্বর। আরেকটা হয় সন্ধ্যক্ষর, মানে সন্ধ যোগ অক্ষর, সন্ধি হচ্ছে, দুটো যোগ হয়ে যাচ্ছে, যুক্ত হচ্ছে, সন্ধ্যক্ষর, সন্ধ যোগ অক্ষর, তাই সন্ধ্যক্ষর। চারটারই কিন্তু একই উত্তর, একই অর্থ। এই যে উদাহরণটা দিয়ে দিলাম, কি বলবো আমরা তখন? এইখানে সংজ্ঞাটা যখন আমরা লিখব, বুঝবো একটা স্বরধ্বনি আর একটা অর্ধস্বর যুক্ত হবে। ভালো করে খেয়াল করো, ওই উচ্চারণ করতে গিয়ে আমরা কিভাবে উচ্চারণটা করছি? ওই, অ পুরোপুরি উচ্চারণ হলো, তাহলে একটা পূর্ণ স্বর, তাই না? ওটা হচ্ছে একদম পূর্ণ স্বর, ঠিক আছে? একটি পূর্ণ স্বর, আর তার সাথে কি যোগ হবে? একটা অর্ধস্বর। অর্ধস্বর কাকে বলে? মানে পুরোপুরিভাবে উচ্চারণ হবে না এমন কোনো স্বর। দেখো ইটাকে আমরা বলছি না হ্রস্ব ই, হ্রস্ব উ, এটা উচ্চারণ করছি না, আমরা বলছি ই, আমরা বলছি উ, মানে অ ই, অ উ, ঠিক আছে? তো ই বা উটা কিন্তু অর্ধেক উচ্চারণ হচ্ছে, তাই এটাকে বলছে একটি অর্ধস্বর, অর্ধস্বর। এই তাহলে যৌগিকের সংজ্ঞা, দ্বিস্বরের সংজ্ঞা, যুগ্ম স্বরের সংজ্ঞা, সন্ধ্যক্ষরের সংজ্ঞা যদি জানতে হয়, তাহলে কি বলবে তুমি? একটি পূর্ণস্বর আর একটি অর্ধস্বর যুক্ত হয়ে যে স্বরধ্বনি তৈরি হয় তাকে বলা হয় গিয়ে যৌগিক স্বরধ্বনি। যেমন দুটো আছে যৌগিক স্বরধ্বনি, একটা আছে ওই আর একটা আছে ও। বোঝা গেল বিষয়টা? দুটোই আছে। কিন্তু এখন তোমার কাছে প্রশ্ন হলো, অর্ধস্বর কাকে বলে? অর্ধস্বর কার সাথে বসে সেটাকে দিয়ে দাও, তাহলে অর্ধস্বরের সংজ্ঞা বেরিয়ে যাবে। বলো তো এইটাকে কি বলে? পূর্ণস্বরটাকে কি বলে? মৌখিক স্বরও বলে। একে পূর্ণস্বরকে আবার মৌখিক বা মৌলিক স্বরও বলা হবে। বা এবার ধরো এটাকে আমি বললাম, এটার সংজ্ঞা, অর্ধস্বরের যদি সংজ্ঞাটা তুমি বলতে চাও তাহলে বলতে পারো একটি, এটা 3 নম্বর, একটি মৌখিক স্বরধ্বনির পরে, একটি মৌখিক স্বরধ্বনির পরে যখন কোনো মৌলিক, এটা কিন্তু এক কথায় কিন্তু মৌলিক স্বরধ্বনি। দেখো ই, এই যে এখন ই, উ, এগুলো কিন্তু সবই মৌলিক স্বরধ্বনি। তো একটা মৌখিক স্বরধ্বনির পরে একটি যদি মৌলিক স্বরধ্বনি যোগ হয়, কিন্তু সেটা অর্ধস্ফুটভাবে পরিষ্কারভাবে উচ্চারণ হয় না, বরং অর্ধস্ফুটভাবে উচ্চারণ হয়। একটি
মৌলিক স্বরধ্বনি যখন অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় তখন সেই মৌলিক যে স্বরধ্বনিটা একটু উচ্চারণ হলো বা পুরোপুরি উচ্চারণ হলো না, সেটাকে বলা হবে অর্ধস্বর। অর্ধস্বর কয়টা আছে? মোট 4টা আছে। এ, ও, দেখো এ, ও, ই আর উ, 4টা আছে মোট। কটা আছে? 4টা। তাহলে তোমার কোশ্চেন আসবে মৌলিক স্বরধ্বনি কটা আছে বাংলায়? 7টা। যৌগিক স্বরধ্বনি কটা আছে? 2টো। আর অর্ধস্বর কটা আছে? 4টা। এ, ও, ই আর উ। বোঝাতে পেরেছি? পার্ট গেল, শেষ হলো এটা। দেখো যার যার অসুবিধা আছে এখনো কমপ্লিট করে নাও, স্ক্রিনশট করে নাও বা পোজ করে নোট করে নাও। আচ্ছা, নেক্সট পার্টে যাচ্ছি। স্বরধ্বনি। আচ্ছা, নেক্সট পার্টে যখন যাব একটা বিষয় বলি, অনুনাসিক স্বরধ্বনি কাকে বলে? অনুনাসিক স্বরধ্বনি কাকে বলে? দেখো অনুনাসিক মানেটা কি? যদি কখনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করার সময় তোমার নাক আর মুখ দুই দিক দিয়ে যদি শ্বাসবায়ু নির্গত হয় তখন বুঝবা সেটা অনুনাসিক হয়ে গেল। অনুনাসিক কখন? ধরো আমি বললাম কাঁদো না, আমি বললাম কাঁদো না বা কেঁদো না, কিন্তু যদি আমি সেটাকে বলি কাঁদো না, এই যে চন্দ্রবিন্দুর যোগ হয়ে যাচ্ছে, দেখো কাঁদো থেকে আসলো কাঁদো, কয় চন্দ্রবিন্দু আকার দ, তাহলে এখন চন্দ্রবিন্দুটা কোথায় আছে দেখো তো? আয়ের উপর আছে। কা, ক, কয়ে আকার চন্দ্রবিন্দু বলি আমরা, তাই না? এই যে চন্দ্রবিন্দু, এটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি হয়ে গেল। অনুনাসিক স্বরধ্বনি তাহলে কি বলবা? শ্বাসবায়ু যখন, যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু মুখ আর নাক বা নাসারন্ধ্র দুই দিক থেকে প্রবাহিত হয় তখন সেই স্বরধ্বনিকে বলা হবে অনুনাসিক স্বরধ্বনি। কাঁধ থেকে হলো কাঁধ, ঠিক আছে? চাঁদ থেকে হলো চাঁদ, আয়ের উপরে কিন্তু চন্দ্রবিন্দু চলে আসবে, এটা অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ। এরকম কোনো নির্দিষ্ট কিছু নাই, এখানে অনেক স্বরধ্বনি তুমি বানাতে পারো। কিন্তু কিছু স্বরধ্বনি আছে যেগুলো উচ্চারণ করার সময় আমাদের কম শ্বাসবায়ু বা কম সময় প্রয়োজন হয়, তাদেরকে কি বলে? ধরো তুমি যেমন অ, আ, হ্রস্বই, হ্রস্বউ যখন বলো, বা হ্রস্বই উচ্চারণ করতে বেশি সময় লাগে নাকি দীর্ঘই উচ্চারণ করতে বেশি সময় লাগে? তোমরাই বলো। হ্রস্বই উচ্চারণ করতে কম সময় লাগে। যদি কম সময় লাগে যেসব উচ্চারণ করতে স্বরধ্বনি, সেগুলো বলা হয় হ্রস্ব স্বর, হ্রস্ব স্বরধ্বনি। হ্রস্ব স্বরধ্বনি কাকে বলে? যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলো বলা হয় হ্রস্ব স্বরধ্বনি। আবার এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে দীর্ঘ স্বরধ্বনি, দীর্ঘ স্বরধ্বনি। তাহলে কি বলবো? যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাদেরকে বলে হ্রস্ব স্বরধ্বনি। তাহলে এটার উচ্চারণ কি? এটা তো ই, এটাও ই, এটাও ই, কিন্তু এটাকে কি বলবো আমরা? হ্রস্ব ই। হিস্সি বলবা না, আবার উচ্চারণ করবো না, কি বলবা? হ্রস্ব ই, দীর্ঘ ই। তাহলে ওই রকম ভাবে আবার এটা কি বলবো? উ। এটা কি বলবো? উ না, এটাকে বলবো হ্রস্ব উ, দীর্ঘ উ। বোঝাতে পারলাম? তাহলে হ্রস্ব স্বর কোন কাকে বলে? যদি উদাহরণ চাই তাহলে হ্রস্বই, হ্রস্বউ যে কোনোটা দিতে পারো, এ, ওই, এইভাবেও দেওয়া যায়, দরকার নেই আর অতটা দরকার নেই। এখানে অ দিতে পারো, আ দিতে পারো, এইভাবে করে তুমি বুঝে বুঝে বের করতে পারবা কোনটাতে কম সময় লাগছে, কোনটাতে বেশি সময় লাগছে। তো হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর। তবে কোনো কোনো স্বরকে আমরা টেনে লম্বা করে উচ্চারণ করতে অভ্যস্ত। যেমন ধরো আমি বললাম যে কই রে, কোথায় গেলি রে, এ, বোঝো? যদি সেই রকম হয় যে রে উচ্চারণ করতে গিয়ে রে, এ, সরি, রে উচ্চারণ করলাম, তারপরে এ, এটা এইভাবে উচ্চারণ হচ্ছে এ, ঠিক আছে? ওগো, ওগোটা ঠিক ছিল,
কিন্তু ও গো ও, এই যে ওটা টান দিচ্ছি আমি, এই যে দীর্ঘ সময় ধরে কখনো কখনো কোনো স্বরধ্বনিকে টেনে লম্বা করে প্রলম্বিত যদি করা যায় তাহলে সেটাকে বলা হবে প্লুত স্বর। প্লুত পয়লয়ে হ্রস্বউ তো প্লুত স্বর বা প্লুত স্বরধ্বনি। প্লুত স্বরধ্বনি কাকে বলে? তাহলে কোনো স্বরধ্বনিকে যদি কখনো প্রলম্বিত করে টেনে দীর্ঘ সময় ধরে উচ্চারণ করা হয় তাহলে সেটাকে বলা হবে প্লুত স্বরধ্বনি বা প্লুত স্বর। কারো কোথাও অসুবিধা থাকলে এখনই বলো, আর কমেন্টে জানাও। কোথাও সমস্যা হলে আমি অবশ্যই সেটার সমাধান কমেন্টে জানিয়ে দেবো। তোমরা এগুলো নোট করে নাও। এবার লাস্ট পার্টে যাচ্ছি আমরা, স্বরধ্বনির একদম লাস্ট পার্টে যাচ্ছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। দেখো আমরা কি করব এবার, অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো সংজ্ঞা আছে, অনেক উদাহরণ আছে, একদম জলের মতো সহজ করে দিচ্ছি, একটা প্রসেস দেখছি আমি, ঠিক আছে? দেখো আমাদের মুখের ভেতরের অংশটাকে না আমরা বোঝার সুবিধার জন্য একটা মডেল তৈরি করছি, মুখের ভেতরের অংশটা। এরকম তোমরা 4টা দাগ নাও আগে, আর এইভাবে করে মডেলটাকে সেট করে দাও। বোঝা গেল? এই যে দাগটা দিলাম, এবার আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে এখানে নিয়ে আসবো। মৌলিক স্বরধ্বনি কি ছিল? প্রথমে ছিল অ, তো নিচের উপরের অংশটা দাগটাতে যাও, ওখানে লেখো অ, তার নিচে লেখো আ, আর এদিকে এ, অ আ এ। ক্লিয়ার আছে? তারপরে কোথায় গেল? এদিক থেকে হ্রস্বই, তারপরে দীর্ঘই তো বলবো না আমরা, হ্রস্বও বলবো, দীর্ঘও বলবো না, আবার এ বলবো, ওই বলবো না, ও বলবো, ও বলবো না, ঠিক আছে? তো কারণ কি বলতো, এখন তুমি বলো মৌলিক স্বরধ্বনি এটা হলো, ওই কেন হলো না? দেখো এই দুটাই তো ই, ইটাও হ্রস্ব, ইটাও ই, দীর্ঘ ইটাও ই, তো একটা ই নিলাম, একটা উ নিলাম, একটা এ, একটা ও, আর এদিকে ও আ এ। এই মোট হচ্ছে 7টা মৌলিক স্বরধ্বনি। এই 7টা মৌলিক স্বরধ্বনির উপরেই যাবতীয় সমস্ত প্রশ্নগুলো তৈরি হবে। এখন কিভাবে? দেখো প্রথমেই আমি বলি, যখন আ উচ্চারণ করছো তখন জিভটা কোথায় থাকছে সেটা ভাবো। প্রত্যেককে যারা যারা ক্লাসটা করছো তারা প্র্যাকটিক্যালি করে দেখো, তাহলে তো দেখবে তোমাকে মুখস্থ করতে হবে না, তোমার সব টোটাল মনে থেকে যাবে। আগে এই পার্টটা তোমরা নিজে থেকে বানিয়ে লিখতে পারছো কিনা বা সাজাতে পারছো কিনা সেটা আগে দেখে নাও। অ আ এ, তারপরে উপর থেকে চলে আসো ই উ এ অ। এইবার জিভের কাজ, উচ্চারণ করার সময় জিভটা কোথায় থাকছে সেটা দেখতে হবে আমাদেরকে। ক্লিয়ার? দেখো আ করলাম আমরা, আ, যদি আমরা আ বলি এখান থেকে শুরু করবো উত্তরটা, কেমন? আ, জিভটা কোথায় থাকছে? একদম নিচে দিকে থাকছে, নিচে। তো জিভের অবস্থান একেবারে মুখের নিচে থাকে, তাই এইটাকে বলবো আমরা নিম্ন স্বরধ্বনি। নিম্ন, নিম্ন আ আ। এবারে এই আ অবস্থানটাতেই থেকে যাও, কেমন? প্র্যাকটিক্যালি করো সবাই। আ বলতে বলতে তুমি অ বলার চেষ্টা করো, একটু দেখবা জিভটা উপরের দিকে উঠছে, আ অ। অথবা আ বলে এ বলার চেষ্টা করো, আ এ, একটু জিভটা উপরে উঠছে না, একটু নিচ থেকে নিম্ন থেকে উপরে উঠছে, তাই এই দুটোকে বলা হবে নিম্ন মধ্য স্বরধ্বনি। এই দুটোকে কি বলা হবে? নিম্ন ছোট হাইফেন মধ্য স্বরধ্বনি। তাহলে তোমাকে যদি উদাহরণ জিজ্ঞাসা করে নিম্ন মধ্য স্বরধ্বনি কটা আছে? দুটো, এ আর অ। আচ্ছা একটা বলো তো, তাহলে অ বলে দিতে পারো, এ বলে দিতে পারো, যেটা খুশি বলতে পারো। কিন্তু এবার আমরা প্রথমে ই উচ্চারণ করব, ই অথবা উ, ই উ এগুলো উচ্চারণ যদি করো তুমি দেখবে একদম উপরে চলে যাচ্ছে জিভ, উ ই উপর দিকে চলে যাচ্ছে, তাই এটাকে বলা হবে একদম উচ্চ উচ্চ স্বরধ্বনি। এবার তখন তুমি বলছো উ উ, তার সাথে সাথে এবার অ বলার চেষ্টা করো, দেখবে একটু নামছে উপর থেকে, উ অ। আবার ই এ, একটু জিভটা নামছে, তাই না? তো উচ্চ থেকে নামছে, তাই এটাকে বলবো উচ্চ মধ্য, উচ্চ ছোট হাইফেন মধ্য স্বরধ্বনি। বলো এই 4টা পার্ট কি শেখা গেল? জিহ্বার অবস্থান বা মূর্ধার অবস্থান সবচেয়ে নিচে হচ্ছে আ, তো নিম্ন স্বরধ্বনি।
তার থেকে একটু উপরে জিভটা উঠছে, তাই এ আর অ হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। তা এবার একদমই উঁচুটাতে যদি চলে যায়, ই আর উ মুখমণ্ডলের সবচেয়ে উঁচু অংশে থাকে, তার উপরে আর কিন্তু স্বরধ্বনি উচ্চারণ করা যায় না, তো সেইটাকে বলছে উচ্চ স্বরধ্বনি। আর ওখান থেকে একটু নিচে নামছে, মানে উচ্চ মধ্য হচ্ছে এ আর অ। ক্লিয়ার আছে? এটা জিভের অবস্থান। জিভের অবস্থান করার পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠোঁটের অবস্থানটা কি। ঠোঁট, এই যে ঠোঁট কেমন, তোমরা তো একটু ভালো বুঝো, তো ঠোঁটের অবস্থানটা কীরকম হয় সেটা একটু আমাদেরকে দেখতে হবে। আবার এখান থেকে শুরু করি, যখন তুমি আ বলছো তখন ঠোঁটটা কেমন হয় বলো তো, আমার সাথে সবাই একদম রিপিট করবা, আ। হ্যাঁ, এটা কি বলে? এই যে পুরোটা খুলে যাচ্ছে মুখটা, এটা কি বলে? এটাকে বলে খুলে যাওয়া, বিকশিত, বিকৃত, তো বিবৃত, এটাকে বলা হবে বিবৃত স্বরধ্বনি। বয়হস্যই বয়রিকার তো বিবৃত, আ হচ্ছে গিয়ে বিবৃত স্বরধ্বনি। এবার তুমি যখন আ বলছো, আ থেকে ধীরে ধীরে এতে আসো বা অতে আসো, দেখবা বুঝতে পারবা কি হবে। আ আ একটু করে কমছে না? তো এটাকে বলবো আমরা অর্ধ বিবৃত, অর্ধেক বিবৃত, তাই অর্ধ বিবৃত। তাহলে যদি বলে বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও, শুধুমাত্র আ। যদি বলে অর্ধ বিবৃত স্বরধ্বনি কটা, তো দুটো, একটা এ একটা অ। ক্লিয়ার? এইবার আমরা ই উচ্চারণ করব। দেখো ই মোটামুটি খোলা, তাই না? তো এটা হচ্ছে কি বিবৃত, খোলা। কিন্তু যখন উ বলবো দেখো বন্ধ, উ ই প্রায় বন্ধই বলা চলে। তো এই বন্ধটাকে বলা হচ্ছে সংবৃত, সংবৃত। ভালো করে খেয়াল করো, আ বলার সময় খুলে যাচ্ছে বিবৃত, আর এর উল্টো হচ্ছে কি সম্বৃত। যখন আমি বলছি আ তখন পুরোটা খুলে যাচ্ছে, তাই বিবৃত। কিন্তু যখন বলি আমি উ তখন একদম বন্ধ হয়ে যাচ্ছে, তাই সংবৃত। কিন্তু যখন উ থেকে তুমি অতে আসছো তখন দেখো উ বা ই এ একটু খুলছে, তাহলে এটাকে কি বলবো আমরা? অর্ধ সংবৃত। এটাকে আবার বলবো অর্ধ সংবৃত। বোঝাতে পেরেছি বোধ হয়? 4টা করে 8টা প্রশ্নের উত্তর হলো এখানে। 8টা প্রশ্নের মধ্যে সমস্ত শর্ট যে উদাহরণগুলো হয় সেগুলো হয়ে গেল। তো নিম্ন স্বরধ্বনি আ, বিবৃত স্বরধ্বনি আ, নিম্ন মধ্য স্বরধ্বনি বলুক আর অর্ধ বিবৃতই বলুক না কেন, এ আর অ দুটো। এরপরে যদি বলে উচ্চ স্বরধ্বনি আর সংবৃত স্বরধ্বনি কি, তাহলে ই আর উ দুটোই। যদি বলে উচ্চ মধ্য স্বরধ্বনির উদাহরণ দাও, অথবা যদি বলে অর্ধ সংবৃত স্বরধ্বনির উত্তর দাও, তাহলে এ আর ও। তো এই পার্টটা তোমাকে ভালো করে বুঝতে হচ্ছে। ফাইনাল সেট তৈরি হচ্ছে এবার। দেখো এই যে এ, ই, এ আর এ, এই তিনটা উচ্চারণ করার সময় জিভটা কোথায় থাকছে আমরা দেখবো আগে। যখন বলল ই, দেখো দাঁতের কাছে চলে এসছে না, ই এ, দেখো জিভ সামনে দেখা যাচ্ছে। যদি বলে এ তো সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। তো এটা সামনে থাকছে বলে সম্মুখ, সম্মুখ স্বরধ্বনিও বলা হয়। সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? তাহলে যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা একেবারে সামনের দিকে চলে আসে, সেই তিনটিকে, সেইগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। এখানে সম্মুখ স্বরধ্বনি কটা? 3টা, ই, এ আর এ। কিন্তু উল্টো দিকে চলে যাও, দেখো একদম পিছন দিকে পালাচ্ছে যেন, পশ্চাৎ। দেখো তুমি ই উচ্চারণ করো, তারপরে উ উচ্চারণ করো, তুমি বুঝে যাবা। ই উ টেনে নিল পেছন দিকে, এ ও পেছন দিকে টেনে নিল, এ ও। এবার দেখো এরা বন্ধু বন্ধু ছিল না, একসাথে হচ্ছিল না, উচ্চ হোক সংবৃত হোক দুটোই, কি না এবার এরা ডিফারেন্স হয়ে গেল, দুজন থেকে আলাদা হয়ে যাচ্ছে। ই, এ আর এ মিলে একটা সেন্টার তৈরি হলো সম্মুখ স্বরধ্বনি, আর উ, অ আর অ তিনটা মিলে হলো গিয়ে পশ্চাৎ, পশ্চাৎ স্বরধ্বনি। বোঝা গেছে বিষয়টা? এবার জিভটা দেখবা কিরকম হচ্ছে। জিভটা, সরি ঠোঁটের কথাটা একটু আমি বলে দিই। জিভের কথা তো হলো সম্মুখ আর পশ্চাৎ, এবার ঠোঁটটা কীরকম হচ্ছে। তুমি ই উচ্চারণ করো, দেখবা খুলে যাচ্ছে ঠোঁটটা। আর উ উচ্চারণ করো, দেখবা কুঞ্চিত, কুঞ্চিত মানে যেন গোল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। দেখো ই উ গোল হয়ে যাচ্ছে, কুঞ্চিত, কুঞ্চে যাচ্ছে। এ আবার ও, এ ও, মানে এগুলো হচ্ছে গিয়ে, তাহলে এই তিনটা নিয়ে আরেকটা নাম হয়, এটাকে বলা হয় প্রসারিত।
কি প্রসারিত হলো? ঠোঁট প্রসারিত। তাহলে সম্মুখ বা প্রসারিত যদি বলে তাহলে এইটি সম্মুখ হলো জীব দিয়ে ডিভাইডেড হলো, আর প্রসারিত ওষ্ঠ দিয়ে বা ঠোঁট দিয়ে ডিভাইডেড হচ্ছে। তো সেম জিনিস এটাকে কি বলবো? তাহলে এটাকে বলবো কুঞ্চিত। কুঞ্চিত কুঞ্চিত। কিন্তু যদি আয়ের কথা বলো তাহলে আমরা ঠোঁটের ক্ষেত্রে তো আ বিস্ফারিত থাকছে, বিবৃত লিখেছি আমরা। কিন্তু জিভের যদি কথা বলি, জিভটা কোথায় থাকছে? দেখো আ, নর্মাল উচ্চারণ করা আ। দেখো জিভ না উপরে না নিচে না সামনে না পেছনে, মাঝখানে থাকছে, মিডিলে থাকছে। তাই একে বলা হয় কেন্দ্রীয় বা মধ্যস্থ, কেন্দ্রীয় স্বরধ্বনি বা মধ্যস্থ স্বরধ্বনি। ব্যাস হয়ে গেল, পুরো স্বরধ্বনি পার্ট কমপ্লিট। স্বরধ্বনি পার্টে আমরা এগুলো তো ডিভাইডেড করে আগে দেখলাম, এবার এই দুটো সাইডকে আবার আলোচনা করে দিই। জিভ যখন সামনের দিকে চলে আসে তখন সম্মুখ, আর ঠোঁট যখন প্রসারিত হয়ে যায়, পুরো খুলে যায়, তখন সেটাকে বলছে প্রসারিত স্বরধ্বনি। যেমন ই, এ, এ। কিন্তু যখন এই সাইডে চলে আসবে উ, অ আর অ, এই তিনটা উচ্চারণ করার সময় জিভ একদম পিছন দিকে চলে যায় আর ঠোঁটটা পুরো কুঞ্চিত হয়ে যায়, তাই বলছে পশ্চাৎ আর কুঞ্চিত স্বরধ্বনি। কিন্তু আ মিডিল জায়গায় থাকে, মুখবিবরের একদম মাঝখানে থাকে, তাই বলছে কেন্দ্রীয় বা মধ্যস্থ স্বরধ্বনি। তাহলে আ থেকে প্রশ্ন আসতে পারে কত রকমভাবে, দেখো বলতে পারে যে একটি নিম্ন মধ্যস্থ স্বরধ্বনি উদাহরণ দাও। তো নিম্ন তো তুমি জানো আ একাই আছে, আর মধ্যস্থ তো আ একাই আছে। কিন্তু যদি প্রশ্ন করে যে একটি কুঞ্চিত, কেমন কুঞ্চিত অর্ধবিবৃত স্বরধ্বনি উদাহরণ দাও, তাহলে কুঞ্চিত অর্ধবিবৃত তো দুটো আছে এ আর অ, কিন্তু কুঞ্চিত অর্ধবিবৃত যদি বলে তাহলে এই সেন্টারটা আসছে, তাহলে উত্তর হবে শুধু অ। বোঝা গেল বিষয়টা? কিন্তু যদি বলে এবার যে সম্মুখ স্বরধ্বনির উদাহরণ দাও, কিন্তু সম্মুখ হওয়ার সাথে সাথে কিন্তু সংবৃত হওয়া প্রয়োজন। তো সম্মুখ তো তিনটাই আছে, কিন্তু সম্মুখের সাথে সাথে সংবৃত কোনটা আছে? এটা বিবৃত, এটা অর্ধবিবৃত, এটা অর্ধসংবৃত, এটা সংবৃত। তাহলে সম্মুখের সাথে সাথে সংবৃত হচ্ছে দুটা, ই আর উ। কিন্তু তুমি উটা তো বলতে পারবে না, কারণ এটা সম্মুখে আছে উহস্য এইটা, কিন্তু উটা আছে পশ্চাৎ, তাহলে শুধুমাত্র উত্তর হবে ই। এইভাবে করে ডিভাইডেড করে তোমার প্রশ্ন আসবে, তোমাকে জটিল সমস্যায় ফেলে দেবে। তাই আমি বলবো এইটা তুমি না দেখে বারবার প্র্যাকটিস করো, কোথাও ভুল হলে পুনরায় ভিডিওটা দেখো, পোজ করো, নিজে প্র্যাকটিস করো, তাতেও কোনো সমস্যা হয়ে যায় বুঝতে যদি, তো আমাকে কমেন্ট করো। আজকে স্বরধ্বনি পার্ট আলোচনা করলাম, 1 নম্বর পার্ট শেষ হলো। সেকেন্ড পার্ট হবে গিয়ে ব্যঞ্জন ধ্বনি, তৃতীয় পার্ট হবে গিয়ে ধ্বনির পরিবর্তনের কারণ আর ধারা। এই 3টা পার্ট হয়ে যেতে গেলে ধ্বনিতত্ত্ব কমপ্লিট। ধরে নাও এখান থেকে কমপক্ষে 3-4 নাম্বার যদি আসে, তো এখান থেকে যা পারবা তুমি অবশ্যই পেয়ে যাবে নাম্বার, কোনো সমস্যা নেই। তো ভালো করে কমপ্লিট করো, কোথাও অসুবিধা হলে আমাকে জানাতে ভুলবে না। আর কী রকম আলোচনা চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। কেমন? ভালো থেকো সবাই, ধন্যবাদ।